আন্ধার ঘনিয়ে এসেছে, চারিদিকে শুধু নীরবতা। কিন্তু কিন্তু ওই নীরবতার আড়ালে তুমি কি শুনতে পাচ্ছ? কার যেন চাপা কান্না, কার যেন অদৃশ্য পায়ের শব্দ। আজ রাতের এই গল্পটা হয়তো তোমার নিঃশ্বাস আটকে দেবে। সাহস থাকলে শুনে যাও, কিন্তু মনে রেখো, কেউ তোমাকে দেখছে, তোমাকে কেউ দেখছে। আমি রহিম মিয়া, গ্রামের মানুষ। সারাটা জীবন কাটিয়েছি হাট বাজার, গরু ছাগল আর মানুষের হাসি মুখ দেখে। আমার বয়স এখন 65। এখন আর আগের মতো হাঁটতে পারি না, কিন্তু ঈদের আগের সময়টাতে মনটা কেমন যেন অস্থির হয়ে ওঠে, ছেলেবেলার মতো। তখনকার মতো এখনও কুরবানির হাট আমাকে টানে। এই কাহিনীটা আজও কেউ বিশ্বাস করে না, কিন্তু আমি জানি আমি যা দেখেছি তা সত্যি। ঘটনাটা ঘটেছিল ঠিক কুরবানি ঈদের 7 দিন আগে, এক শুক্রবার রাতে। সেদিন বিকেলে বাজারে গিয়েছিলাম মাছ কিনতে। কুরবানির হাটের ভিড় একটু একটু করে জমে উঠছিল। আমি একটা বিশাল রুই মাছ কিনে একটা পলিথিনের ব্যাগে ভরে বাড়ি ফেরার জন্য রওনা দিলাম। আমাদের গ্রামটা শহর থেকে একটু দূরে, হেঁটে যেতে প্রায় 30 মিনিট সময় লাগে। রাস্তার একপাশে ধান ক্ষেত, অন্য পাশে পুরনো একটা তালগাছ ঘেরা জায়গা, যেখানে আগে একটা কুয়ো ছিল, এখন সেটা বন্ধ। তবে জায়গাটা নিয়ে অনেক প্রচলিত গল্প আছে। কেউ বলে ওখানে নাকি রাতে সাদা কাপড় পরা এক মহিলা ঘোরে, কেউ বলে খালি কানের ফিসফিস শোনা যায়। আমি এসব বিশ্বাস করি না, কিন্তু সেদিন কিছু একটা ছিল। পথে যখন ওই তালগাছের কাছে পৌঁছায়, তখন সূর্য ডুবে গেছে, হালকা ঠান্ডা বাতাস বইছিল। ব্যাগটা কাঁধে ঝুলিয়ে হাঁটছিলাম। হঠাৎ কেমন যেন এক ধরনের গন্ধ পেলাম, কাঁচা রক্ত আর দুন্ধুলের ফুলের মতো গন্ধ। গা গুলি উঠল। ভাবলাম হয়তো পাশে কোথাও গরু জবাই করা হয়েছে। হঠাৎ একটা শব্দ পেলাম, মনে হলো কেউ যেন কানে ফিসফিস করছে। থেমে গিয়ে চারদিকে তাকালাম, কেউ নেই, বাতাসও থেমে গেছে, তাল গাছগুলো একেবারে স্থির। আস্তে আস্তে হাঁটতে শুরু করলাম, কিন্তু তখন আবার সেই শব্দ, মাছটা আমাকে দিয়ে যাক। আমি বুক চেপে ধরলাম, ব্যাগটা শক্ত করে ধরলাম। গলা শুকিয়ে আসছিল, পা কেমন যেন ভারী হয়ে গেল। মনে হচ্ছিল কেউ পেছন থেকে ধাক্কা দিচ্ছে। আমি পেছন ফিরিয়ে জমে গেলাম। তাল গাছের গোড়ায় দাঁড়িয়ে আছে এক লম্বা আকৃতির মানুষ, গায়ে সাদা থান, মুখটা পরিষ্কার দেখা যাচ্ছে না, শুধু চোখ দুটো জলজল করছে। সে এক পা করে আমার দিকে আসছে। আমি পেছনে যেতে লাগলাম, সে সামনে এগোচ্ছে আর বলছে, মাছটা আমায় দিয়ে যা, না হলে তোর বিরাট ক্ষতি হবে। হঠাৎ বাতাস শুরু হলো, তাল গাছের ডালপালা ঝড়ের মতো দুলছে। আমার মনে হচ্ছিল পুরো দুনিয়াটা থেমে গেছে। আমি আর 7-5 না ভেবে মাছটা ছুঁড়ে ফেলে দিয়ে দৌড় দিলাম। ব্যাগটা ফেলে দিলাম রাস্তায়। পেছনে না তাকিয়ে দৌড়ে বাড়িতে ঢুকলাম। দরজা লাগিয়ে একদম বন্ধ করে ফেললাম। মা তখন রান্নাঘরে। আমাকে দেখে বললেন, এই কি হয়েছে রে, এত ঘেমে একশো হয়েছিস কেন? আমি কিছু বলতে পারছিলাম না, শুধু বললাম, কেউ ছিল তাল গাছের নিচে। সেই রাতেই আমার জ্বর এলো। 3 দিন বিছানা থেকে উঠতে পারিনি, শুধু ফিসফিস শুনতাম ঘুমের মধ্যে, মাছটা ফেরত দে। ঈদের আগের দিন হাটের পাশের লোকেরা বলল, তাল গাছের নিচে কেউ একজন মাছের ব্যাগ হাতে পেয়েছিল সকালে, কিন্তু ব্যাগের ভেতর কিছু ছিল না, শুধু রক্ত আর একটা ছেঁড়া সাদা কাপড়। ঈদের দিন সকালে গ্রামের মসজিদের ইমাম বললেন, গত বছর ঈদের ঠিক আগের দিন ওই জায়গায় এক গরিব মাছওয়ালার মৃত্যু হয়েছিল বজ্রপাতে। সে নাকি বাজার থেকে ফিরছিল মাছ নিয়ে, আর তার দাফন করা হয়েছিল তালগাছের পাশেই, কাঁচা কবর হিসেবে। কেউ এখনো সেখানে কবরের চিহ্ন দেয়নি। আমার হাত কাঁপছিল। এরপর আমি জীবনে কখনো ওই রাস্তায় এক পা রাখিনি।
কুরবানির সময় এলে আমার শরীর কাঁপে, কারণ সেই ভয়ানক ঘটনা আমার মনে পড়ে। বন্ধুরা, গল্পটা এখানেই শেষ। আমি নতুন আরেকটা গল্প শুরু করছি। ঘটনাটা ঘটেছিল গত বছরের জুন মাসে। আমি তখন নারায়ণগঞ্জে একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করি। সপ্তাহে একদিন ছুটি, শুক্রবার। এই একদিনেই বাড়ি যাই মুন্সিগঞ্জের সিরাজদি খান থানার টেঙ্কপুর গ্রামে। সেদিন ছিল বৃহস্পতিবার। অফিস থেকে বের হতে দেরি হয়ে যায়, বাস পাইনি, তাই লোকাল একটা ট্রেনে করে রওনা দিলাম। রাত 8টার দিকে রামকৃষ্ণপুর স্টেশনে নামি। সেখান থেকে আমার বাড়ি 3 কিলোমিটার দূরে। স্টেশন ছিল ফাঁকা, আশেপাশে কাউকে দেখা যাচ্ছিল না। বাতাস কেমন থমথমে আর গা ছমছমে লাগছিল। একটা ভ্যানে করে বাজার পর্যন্ত এলাম। সেখান থেকে আর কোনো ভ্যান নেই, দোকানপাট সব বন্ধ, চারপাশে অন্ধকার। হাতে ছিল একটা ছোট টর্চ। সাহস করে হাঁটতে শুরু করি। পথটি ছিল গ্রামের কাঁচা রাস্তা, এক পাশে খাল, অন্য পাশে ধান ক্ষেত। কিছু দূর এগোতেই একটা পুরনো কালী মন্দির চোখে পড়ল, তার পাশেই শ্মশান ঘাট। আমি ছোটবেলা থেকেই জায়গাটাকে ভয় পাই। কেউ বলে রাতে নাকি এখানে অদ্ভুত জিনিস দেখা যায়। চোখ টর্চে রাখলাম, তাও মনে হচ্ছিল কেউ যেন আমার পিছনের দিকে তাকিয়ে আছে। আমি দোয়া পড়তে শুরু করলাম, আয়াতুল কুরসি আর সূরা ফাতিহা। কিন্তু মনে হচ্ছিল পেছনে কেউ হাঁটছে। থামলে থামে, আবার চললে চলে। পেছনে ঘুরে দেখি কেউ নেই। হাঁটার গতি বাড়ালাম। কিছু দূর গিয়ে দেখি খালের ধারে একটা নৌকা দাঁড়িয়ে। নৌকায় আলো ফেলতেই চমকে গেলাম। ভেতরে একজন বসে আছে। ভালো করে তাকিয়ে দেখি চেনা মুখ, আমাদের গ্রামেরই লোক, নাম রফিক মাঝি। আমি অবাক হয়ে বললাম, রফিক ভাই, আপনি এখানে? সে মুচকি হেসে বলল, আমি না থাকলে পার হইতেন কেমনে এত রাতে? আমি হাসতে হাসতেই বলি, কত রাতি পার? ওমা, ঘড়ি দেখলাম রাত 1:45। আমি যেন অবাক হয়ে গেলাম। মাত্র আধা ঘন্টার রাস্তা, আমি কি তবে 3 ঘন্টা ধরে হাঁটছি? আমি কিছু না বলে নৌকায় উঠলাম। খেয়া পার হয়ে গেলে বললাম, রফিক ভাই, আমাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিবেন? সে বলল, ভয় পাইছেন নাকি? চলেন। আমরা দুজনে হাঁটতে লাগলাম, আমি সামনে, সে পেছনে। একসময় সামনে একটা পুরনো কবরস্থান পড়ল। কবরের ভেতর থেকে ধোঁয়া উঠছে। আমি টর্চ ফেলতেই দেখি একটা মেয়ে সাদা কাপড় পরে দাঁড়িয়ে আছে, চুল খোলা, মুখ নিচু, হাত তুলে ডাকছে আমাকে। হার্টবিট থেমে গেল আমার। আমি সেই মেয়েটাকে চিনতে পারি। ওর নাম রিনা, আমাদের পাশের বাড়ির মেয়ে। বছরখানেক আগেই গলায় দড়ি দিয়েছিল। অনেকেই বলতো রফিক মাঝির সাথে তার সম্পর্ক ছিল। আমি পেছনে তাকালাম, কেউ নেই, রফিক মাঝি হাওয়া। আমি দৌড়াতে শুরু করলাম। অন্ধকারে হোঁচট খেয়ে একটা বাড়ির সামনে পড়লাম। লোকজন বের হয়ে আমাকে তুলে নেয়। আমি পানি খেয়ে দাতস্থ হই। সবাইকে সব কিছু খুলে বললাম। তারা শুনে থমকে গেল। এক বৃদ্ধ বললেন, রফিক তো 2 বছর আগে নদীতে ডুবে মারা গেছে।